ভারতবর্ষ এবং সারা পৃথিবীর বাঙালির কাছে অত্যন্ত বেদনাদায়ক। শান্তিনিকেতনের অবনীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি, সে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। গত রবিবার 1 জুন এই বাড়িটিকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করা হয়েছে। আপনারা জানেন, অবনীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে কবিগুরু মারা যাওয়ার পরে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মেজ ভাই গিরীন্দ্রনাথ ঠাকুর, তার ছেলে গুণেন্দ্রনাথ ঠাকুর ও সৌদামিনী ঠাকুরের কনিষ্ঠ সন্তান ছিলেন। এই বাড়িটি তার ছেলে 1 বিঘে জমির উপর বানিয়েছিল এবং এই বাড়িটিতে অবনীন্দ্রনাথ ঠাকুর বহুদিন এসে থেকেছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখের যে অবনীন্দ্রনাথ ঠাকুর বাঙালিকে এবং ভারতবর্ষকে এই ভারত মাতার যে চিত্র, সেটি তিনি দিয়েছিলেন এবং তিনি যে এক বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন শুধু তাই নয়, তিনি একজন বিখ্যাত সাহিত্যিকও ছিলেন। প্রত্যেক বাঙালি বাড়ির ছেলেমেয়েরা, আমরা ছোটবেলা থেকে আমরা ক্ষীরের পুতুল, রাজকাহিনী, এরকম বহু কালজয়ী তার লেখা পড়ে আমরা বড় হয়েছি। আজকে এই যে জমি এবং এই যে বাড়ি, সেই জায়গাটির নামও দেওয়া হয়েছিল আবানপল্লী, অবনীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়ে। বাড়িটির নাম ছিল আবাস, কারণ সেখানকার মানুষরা, সেখানকার স্থানীয় মানুষরা এই আবানপল্লীর যে বাড়ি যেদিনকে ভাঙা হলো, লোকাল মানুষ, স্থানীয় মানুষ প্রতিবাদ করেছিল। কিন্তু কি অবাক যে বলা হচ্ছে যে এই বছরের ফেব্রুয়ারি মাসে এই বাড়িটিকে ভাঙার চেষ্টা করা হয়, কিছুটা ভাঙাও হয়। তখন বোলপুর পৌরসভার চেয়ারপারসন, তার নাম হচ্ছে পর্ণা ঘোষ, সেখানে একটি নিষেধাজ্ঞা জারি করা হয়। তাহলে আমার প্রশ্ন মমতা ব্যানার্জি আপনার কাছে, কারণ বোলপুর মিউনিসিপ্যালিটি আপনার আন্ডারে, পর্ণা ঘোষও আপনার আন্ডারে, সেখানে ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও গত রবিবার 1 জুন সকাল 9টার সময় সম্পূর্ণ বাড়িটাকে কিভাবে ভেঙে ফেলা হলো। ফেব্রুয়ারি মাসে যখন বোলপুর মিউনিসিপ্যালিটি হস্তক্ষেপ করে, তখন গেটে একটা তালা লাগানো হয়। কি অদ্ভুত ব্যাপার যে গেটের তালাটা, বাউন্ডারি ওয়াল গেটের তালা লাগানো রয়েছে, কিন্তু ভেতরের যে বাড়িটি সেটা ধূলিসাৎ হয়ে গেছে। এ কি যন্ত্রণার! এবং আমার প্রশ্ন মমতা ব্যানার্জির কাছে, যে এই বাড়িটিকে বলা হচ্ছে যে এই বাড়িটি ঠাকুর পরিবারের, তারা মেনটেন করতে পারছিল না বলে তারা বিক্রি করে দিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার প্রশ্ন, আজকে হেরিটেজ ডিপার্টমেন্ট বা ট্যুরিজম ডিপার্টমেন্ট তারা কি করছে? আপনার দপ্তর, আপনার এই ট্যুরিজম বা হেরিটেজ ডিপার্টমেন্ট কেন এই বাড়িটিকে
আপনাদের সরকারের হেরিটেজ ডিপার্টমেন্টের আন্ডারে নেননি। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যদি ভেঙে ফেলা হয়, সেখানে আমরা শুনছি বহুতল বাড়ি হবে, ফ্ল্যাট হবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটিকে ভেঙে সেখানে মাল্টি স্টোরেড ফ্ল্যাট বানানো হবে। সেখানে জমি মাফিয়া, জমি হাঙররা তারা মিলে এই চক্রান্ত করে ভেঙেছে, আর আপনারা কিছু জানেন না, এটা আমাদের বলতে চান? আমাদের অবাক লাগছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো অব্দি একটা স্টেটমেন্ট আমরা জানতে পারিনি, দেখতে পাইনি, শুনতে পাইনি। ইলেকশনের আগে তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনেক বড় বড় কথা, তার বুলি আওড়ানো, বাঙালি, বাঙালি সত্তা, বাঙালির সংস্কৃতি, অনেক কথা বলেন। আজকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে ফেলছেন, প্রমোটারদের হাতে বাড়ি চলে যাচ্ছে, তাহলে শান্তিনিকেতন তো দুদিন বাদে শান্তিনিকেতনের বিঘে বিঘে জমি আপনারা ধুলিস্যাৎ করে সেখানে আবার প্রমোটারই করবেন আপনাদের সরকার যদি থাকে। আপনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলকে রক্ষা করা ইজ আ প্রায়োরিটি। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি রক্ষা করা আপনার কাছে প্রায়োরিটি নয়। অনুব্রত মণ্ডল 100 ঘন্টার ওপর হয়ে গেছে, মধুর শব্দ ব্যবহার করেও তাকে জেলে আপনি ঢোকাতে পারেননি। আপনি পুলিশ মন্ত্রী, আপনার পুলিশের পরিবারের মহিলাকে অপমান করার পরেও অনুব্রত আজকে গুন্ডা, সে আজকে ছুট পেয়ে রয়েছে। কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়ি আমরা হারিয়ে ফেললাম। এখন বোলপুর মিউনিসিপ্যালিটি বলছে আমরা তদন্ত করছি কি করে ব্যাপারটা হলো, কি করে ভাঙা হলো, কেন ভাঙা হলো, কিন্তু সব তো শেষ হয়ে গেল। এই বাড়িটি তো আর আমরা ফিরে পাবো না। এরকম কত কত বাড়ি রয়েছে, সারা সরকার নিচ্ছে না, ভেঙে ফেলা হচ্ছে, তারা চালাতে পারছে না, দিয়ে দিচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, সেখানে বাড়ি হয়ে যাচ্ছে, বা নেওয়ার পরেও সেটার কোনো রেখদেখ নেই, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই অত্যন্ত বেদনার সাথে আজকে এই প্রেস কনফারেন্স করতে বাধ্য হচ্ছি, যে বাঙালির জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে দিয়ে গেছেন, বাঙালির আত্মসম্মান, সংস্কৃতি সবকিছু তুলে ধরার জন্য। কিন্তু সেই কৃষ্টি, সেই সংস্কৃতিকে আজকে এই মমতা ব্যানার্জির সরকার, হ্যাঁ মমতা ব্যানার্জি আপনি, আপনার সরকার যে বড় বড় কথা বলে, যে হোর্ডিং লাগায় বড় করে আপনার ছবি, ছোট করে কবিগুরুর ছবি আপনি লাগান, কবিগুরুর লাইন কথায় কথায় আপনি বলেন, আর কবিগুরুকে ব্যবহার করেন প্রতিটা ইলেকশনে। কিন্তু সেই ঠাকুর পরিবারের অবনীন্দ্রনাথ ঠাকুর, যে বিশ্ববিখ্যাত একজন চিত্রশিল্পী, বিশ্ববিখ্যাত একজন সাহিত্যিক, তার বাড়িটিকে প্রমোটারকে দিয়ে গুড়িয়ে দেওয়া হলো। আমি একটি কথা বলি, আজকের প্রেস কনফারেন্স শেষ করব এবং আপনাদের থেকে প্রশ্ন নেব। আপন কথায় কিরকম কন্ট্রাডিকশন, বাড়িটি ভেঙে ফেলা হলো, অবনীন্দ্র ঠাকুর লিখে গেছেন আপন কথায়, মানুষের সঙ্গ পেয়ে বেঁচে থাক বসত বাড়িটা। বসত বাড়িটা আমরা আর বাঁচাতে পারলাম না, ক্ষমা করবেন, আমরা বাঁচাতে পারলাম না। এই চোরেদের সরকার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের চোরেদের সরকার পশ্চিমবঙ্গের জমি, রাস্তাঘাট, জল, পাথর, কয়লা, মহিলাদের ইজ্জত সব কিছু লুট করেছে। কিন্তু যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারকে নিয়ে স্বামীজি, নেতাজি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নিয়ে আমরা বড় হয়েছি, আমাদের কাছে শিক্ষাই সব, সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা আজকে মাল্টি স্টোরেড বিল্ডিং হবে শান্তিনিকেতনের মধ্যে। আপনি এত পাওয়ারফুল মুখ্যমন্ত্রী, আপনি চাইলে এটা রোখা যেত, আপনার এখানে সায় আছে, তাই জন্যই আপনি এখনো অব্দি একটা স্টেটমেন্ট দেননি। এটুকুই আমাদের বলার ছিল। পুলিশের হাত কাঁপেনি, হাত কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক গোপনীয় কথা, গোপনীয় ডিলিংস, এগুলো আমাদের কেষ্ট জানে। সেই কারণে মুখ্যমন্ত্রীর আদেশ ছাড়া, নির্দেশ ছাড়া পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীর পুলিশ একটা ক্রিমিনাল, একটা বজ্জাত, একটা লম্পট, যে লুম্পেন রাজ শুরু করেছে মুখ্যমন্ত্রী, ওটা আমাদের দিয়েছেন পশ্চিমবঙ্গকে, লুম্পেন রাজ। সেই কারণে তার নির্দেশে আজকে কেষ্টকে, অনুব্রতকে জেলে ঢোকানো হচ্ছে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কেষ্টকে জেলে ঢোকানো হবে না। এরপর হয়তো একটা কোভিডের সার্টিফিকেট নিয়ে আসবে যে কোভিড হয়েছে, কারণ এই লুম্পেনরাই তো 26-এর বুথ রিগিং, বোমাবাজি, থ্রেট কালচার, মানুষকে গিয়ে ভয় দেখানো, এই গুন্ডারাই তো করবে। মুখ্যমন্ত্রীকে তো এদের হাতে রাখতে হবে, তাই না? সুতরাং অনুব্রতকে জেলে ঢোকানো হবে না। অনুব্রত মণ্ডলের যে চিকিৎসক, মানে যার বরাবর 5 দিন ধরে বিশ্রাম নিতে হচ্ছে, সেই ইফলার চৌধুরী, তিনি একদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক, আবার অন্যদিকে অনুব্রত ঘনিষ্ঠ মলায়পীঠের যে বেসরকারি হসপিটাল, সেখানের আরএমও। একসঙ্গে দুটি জায়গাতে কিভাবে তার পক্ষে চাকরি করা সম্ভব, বা তিনি কিভাবে স্যালারি পাচ্ছেন? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূলে ঝান্ডা ধরলে আপনার জন্য একরকমের নিয়ম, আপনি মুসলমান হলে একরকমের নিয়ম, আর সাধারণ মানুষ, স্পেশালি হিন্দু বা খ্রিস্টান বা শিখ যদি হন, তাহলে একরকমের নিয়ম। এখানে এই ডক্টর হিটলার, তিনি দুরকম কাজের জন্যেই দুটো দায়িত্ব সামলাচ্ছেন। সেখানে অনুব্রতর প্রেসক্রিপশন এবং সার্টিফিকেটও উনি দিয়ে দিচ্ছেন। কিভাবে দুর্নীতি করে ইল্লিগাল, শুধু ডক্টর সার্টিফিকেট নয়, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আপনাকে শুধু একটু খরচা করতে হবে। আপনি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারে আপনি যে কোনো জায়গা থেকে আপনি ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট বা ডাক্তার সার্টিফিকেট বা যে কোনো সার্টিফিকেট আপনি পেয়ে যেতে পারেন। বোলপুরের আইসিকে আক্রমণ করেছিলেন যে ছাত্রনেতা, তাকে দেখা গেল যে সঙ্গে সঙ্গে সাসপেন্ড করলো তৃণমূল ছাত্র পরিষদ, কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দল এই ধরনের কোনো পদক্ষেপ করলো না। মানে এর পিছনে কি অর্থনৈতিক যোগাযোগ নাকি ভোট লুটের বিষয়? যে অভিযোগ দুটোই আছে, অর্থনৈতিক যোগাযোগ নিশ্চয়ই আছে। মুখ্যমন্ত্রীর কিছু অর্থনৈতিক ডিলিংস আমার ধারণা অনুব্রত জানে, এবং আমি 2-2 4 করছি, কারণ ইডি বলেছিল যে গরু পাচারের টাকা কালীঘাটে যায়। কালীঘাটে কোথায় যায় আমরা জানতে চাইব। এবং তার সাথে থ্রেট কালচার, আর 8 মাস বাকি অ্যাসেম্বলি ইলেকশন। ডিসেম্বরের পরে আর কোনো কাজ হবে না, 8 মাস আমি ধরছি। 26-এ বীরভূমে এবং বীরভূমের আশেপাশে আমি যখন ইলেকশন লড়েছিলাম, বাই ইলেকশন, আসানসোলের বাই ইলেকশনে
অনুব্রতকে বীরভূম থেকে নিয়ে যাওয়া হয়েছিল কেন? হঠাৎ অনুব্রত আসানসোলে গেল কেন? এই পুরোটাই হচ্ছে থ্রেট কালচার, বোমাবাজি, গুন্ডাগার্দি, মানুষকে ভয় দেখানো। তাই অর্থনৈতিক এবং গুন্ডাগার্দি দুটোর জন্যই অনুব্রতর ওপর কোনো অ্যাকশন নিতে মুখ্যমন্ত্রী 10 বার ভাবছেন। চুটকো চাটকা, ওই যে বলেছেন না, এটা তো চুটকো চাটকা, মিয়া সাহেব বলেছিলেন, এটা চুটকা চাটকা একটা ইস্যু। মা বোনকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বিছানায় আসার যে আমন্ত্রণ, এটা ওনার কাছে চুটকো চাটকা। আমি আশা করব ওনার পরিবারের কাউকে যদি এই কথা বলা হয়, উনি কি একই সময় ওই কথা বলবেন? বা আমি অবাক হয়ে যাই, রাজীব কুমার ডিজি পুলিশ, তাকে বলা হচ্ছে, তারপরেও তাদের কোনো অ্যাকশন নেই। রাজীব কুমার, আপনি কি আপনার পদ, আপনার পজিশন, আপনার আগামী দিনের প্রমোশন বা চাকরিটা রাখা, তার জন্য চুপ করে আছেন? তার জন্য এখনো কানটা ধরে টানতে টানতে অনুব্রতকে জেলে ঢোকাচ্ছেন না? সুতরাং মুখ্যমন্ত্রী, আপনার জাজমেন্ট আমরা বাংলার মানুষ বুঝে গেছে। ওই নিচে ছোটখাটো উইচিংড়েদের সাসপেন্ড করে বাংলার মানুষকে আপনি শান্ত করতে চাইছেন, কিন্তু আমরা আপনার এই সাসপেনশনে আমাদের মন শান্ত হবে না। আমরা চাই সত্যি, যদি মহিলাদের সুরক্ষার সম্মান নিয়ে আপনি এত বড় বড় কথা বলেন, সেটা যদি সত্যি মিন করেন, তাহলে অনুব্রতকে, এখন 100 ঘন্টার ওপর হয়ে গেছে অনুব্রত মণ্ডল ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি আপনি ঢোকাবেন না, বাট তাও যদি আপনার মনে হয় যে আপনি বাংলার মহিলাদের পাশে আছেন, তাহলে ওনাকে কানটা ধরে টানতে টানতে আপনি জেলে ঢোকান, এটা আমরা চাই। আইসির ফোন বাজেয়াপ্ত হয়েছে পুলিশের তরফ থেকে তদন্তের সাথে, কিন্তু অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত হয়েছে কিনা সেই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। হবে না তো, এখানে সফট টার্গেট হচ্ছে পুলিশ। যে পুলিশ রেকর্ডিংটা করে আজকে যে কারণেই হোক তার কথা ভাইরাল হয়েছে, আজকে তাকেই বলি দেওয়া হচ্ছে, এবং আগামী দিনেও এই তৃণমূল সরকারের আন্ডারে গুন্ডারা, যাদেরকে মুখ্যমন্ত্রী পুষে রেখেছেন, তাদের ওপর পুলিশের কোনো বা লয়ের কোনো আক্রমণ আসবে না, আপনারা নিশ্চিন্ত থাকুন। সিপিএম অভিযোগ করছে যে বিজেপি এবং তৃণমূলের অবস্থান একই, কারণ তৃণমূল এখানে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করতে পারে না, পুলিশকে আক্রমণ করার। আর মধ্যপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী কোনার বিজয় শাহ, বিজেপির একজন মন্ত্রী কোনার বিজয় শাহ, তিনি কর্নেল সোফিয়া কুরাইশিকে কুমন্তব্য করেছিলেন, তাকেও অ্যারেস্ট করতে পারে না। দুজনের অবস্থান একই। দেখুন, আমি যতদূর জানি মধ্যপ্রদেশে যার কথা বলছে তার উপর অ্যাকশন নেওয়া হয়েছে। ভারতীয় জনতা পার্টি মহিলাদের ওপর বা যে কোনো মানুষের ওপর যদি কেউ অত্যাচার করে, আক্রমণ করে, সেটা সহ্য করে বসে থাকবে, এটা হয় না। সুতরাং তার ওপর অ্যাকশন হয়েছে। কিন্তু এইখানে অনুব্রত মণ্ডল, ওটাও ইকুয়ালি খারাপ, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে তো পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে অবশ্যই ভোকাল হব, এবং শুধু বিজেপির একজন কর্মী হিসেবে নয়, একজন সাধারণ মানুষ, একজন মহিলা হিসেবে যে ভাষায় অনুব্রত মণ্ডল কথা বলেছে, আমরা পশ্চিমবঙ্গে এই ভাষা আমরা অ্যাকসেপ্ট করি না। এই রাজনীতি, এই নোংরা রাজনীতি, এই কালচার আমরা নেব না। বাংলা অন্য রকমের। সুতরাং মুখ্যমন্ত্রী যদি একটুও সেন্স থাকে, তাহলে ওনাকে অ্যারেস্ট করে ইমিডিয়েটলি জেলে ঢোকানো উচিত। আইসিকে কদর্য ভাষায় হুমকি দিলেন অনুব্রত, আর পুলিশের চিঠি গেল এবিপি আনন্দের দপ্তরে। 6 দিনেও অধরা, তাও নিষ্ক্রিয় বলায় আপত্তি জানিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়ে চিঠি দেওয়া হয়েছে, ব্যবস্থা নেওয়া হবে ইঙ্গিত দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী আপনাদের সংবাদ মাধ্যমের আপনারা যে সত্য ঘটনা তুলে ধরেছেন, যেগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, সেগুলোতে মুখ্যমন্ত্রীর আপত্তি রয়েছে। কি অবাক, যে ক্রিমিনাল, যে মহিলাদেরকে অপমান করলো,
আজকে তার উপর কোনো অ্যাকশন নেই, সেখানে পুলিশ কিছু করতে পারছে না। লজ্জা শরম সবকিছু কি বিসর্জন দিয়েছেন? মানে আপনি কি ভাবেন বাংলার মানুষ আপনার এই চালাকির রাজনীতিকে মানে বিশ্বাস করবে? সুতরাং বাংলার মানুষ আপনাদের চ্যানেলের পাশে আছে। যে কোনো মানুষ যে অন্যায় প্রতিবাদ করবে তার পাশে বাংলার মানুষ আছে। পুলিশের কেষ্টর যে কথার অডিও টেপ তাও সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবিপি আনন্দের সম্পাদককে। পুলিশেরই আইনি পদক্ষেপের হুমকি, অবিলম্বে সম্প্রচার বন্ধ না করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, তাও পড়া। আইনি পদক্ষেপ নিতেই পারেন, আমাদের মাথার উপর আদালত রয়েছেন। শর্মিষ্ঠা পালোনিকে গুরুগ্রাম থেকে ধরে নিয়ে আসবেন, আর ওয়াজাহাত খান, কাদরি, রশিদি মা কামাখ্যাকে অপমান করবে, ভগবান শ্রীকৃষ্ণকে অপমান করবে, তাকে অ্যারেস্ট করবেন না। আসাম পুলিশ ধরতে আসছে বলে হিমন্ত বিশ্ব শর্মার পুলিশকে ভয় পেয়ে তাকে লুকিয়ে দেবেন। এগুলো তো চলবে না মমতা ব্যানার্জি, বললাম না আপনার এই উপর চালাকি চলবে না। আর এবিপি আনন্দ বা অন্য কেউ চ্যানেল যদি আপনি পুলিশের নোটিশ পান, আদালতে সেই নিয়ে নিশ্চয়ই আমি এই বিশ্বাস রাখি আপনারা আইনি পদক্ষেপ নিয়ে সেখানে লড়াই হবে। বাংলার মানুষ রয়েছে, আপনারা চ্যানেল দেখাবেন না, আমরা সেটাকে সব জায়গাতে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। মানুষ জানুক যে মমতা ব্যানার্জির সরকার কি ধরনের সরকার। সামনে 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে পিছনে ওইদিকে সন্দেশখালিতে হিন্দু মহিলাদের বলা পিঠে বানাতে এসো পার্টি অফিসে, শেখ শাহজাহান আর তার বাইক বাহিনীকে মনোরঞ্জন করো, আর এদিকে পশ্চিমবঙ্গের পুলিশের বাড়ির মহিলাদেরকে তৃণমূলের নেতা মন্ত্রীদের মনোরঞ্জন করতে হবে পদ পাওয়ার জন্য বা পদ রক্ষা করার জন্য। এই পশ্চিমবঙ্গ আমরা হারগিজ হতে দেব না। আমরা দলীয় নেতা কর্মীদের সবক সেখানে শওকত মোল্লা অনুব্রত মণ্ডলের যিনি লয়ার, তিনি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার লিগাল সেলের নেতা। মানে অনুব্রত মণ্ডলের পাশে কি তৃণমূলের কোনো নেতা নেই বলে বিজেপির লিগাল সেলের নেতাকে তার আইনজীবী হিসেবে ধরতে হবে? আমি এটা বিষয়ে বলতে পারবো না, কারণ আমি বিষয়টা জানি না। এখন বিজেপির লিগাল সেলের নেতা সে যদি প্রফেশনালি তার কেসটা নিয়ে থাকেন, তাহলে আমার এখানে কিছু বলার নেই, কারণ প্রফেশনালি তো যে কেউ যে কেস নিতে পারে। আমি এটা বিষয়ে খোঁজ নেব। আমি এটার সাথে সহমত নই, যদি উনি নিয়ে থাকেন এটা আনফর্চুনেট, আমি সেটা চাইবো না। কিন্তু ব্যাপারটা কি এক্স্যাক্টলি আমি সেটা জানি না, সুতরাং আমার জেনে বিষয়টিতে বলা উচিত। আমাদের দলীয় নেতা কর্মীদের সর্বশেষে শওকত মোল্লা কোনো নেতা যদি গরিবের থেকে 1 টাকা নেয় সরাসরি তাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে, তার দলে থাকার দরকার নেই। দুই একজন নেতার জন্য দল কালোমালিপ্ত হচ্ছে, শওকত মোল্লা বলছে। শওকত মোল্লা উনি আমাদের বিধানসভার একজন বিধায়ক এবং আমি যে স্ট্যান্ডিং কমিটিতে আছি তার চেয়ারপারসনও। কিন্তু শওকত মোল্লা ভাই, আপনি ভোটের 8 মাস আগে যদি এখন বলেন যে 1 টাকা নিলে শাস্তি হবে, সোশ্যাল মিডিয়ায় বলে দেবো, কিন্তু 15 বছর ধরে আপনারা যে চুরিটা করে আসছেন, এই ধরুন ওই কোভিডের স্যানিটাইজারের বোতল, কোভিডের সময় আমফানের সময় তিরপল, ওই চালের বস্তা, তারপরে ধরুন প্রধানমন্ত্রীর বাড়ির টাকা বলুন, 100 দিনের কাজ বলুন, বাড়ি বাড়িতে জল যাবে সেই জলের টাকা বলুন, এই প্রতিটা বিষয় আপনারা যে চুরি করেছেন, হিসেব দেননি। এই সেদিনকেও সম্মানীয় অমিত ভাই সাজিয়ে এসে যে 8,27,000 কোটি টাকার একটা ডিটেলস দিয়ে গেলেন যে কোথায় কোথায় আপনাদের টাকা দিয়ে গেছেন, পুরো ডিটেল, এবং আপনারা সেখানে থেকে কোথায় কোথায় কাজ করেছেন আর কত টাকা চুরি হয়েছে। এখন এইসব কথা বলে খুব কি একটা বাংলার মানুষের হৃদয়ে যে ক্ষত হয়েছে সেটা কি ঢাকতে পারবেন? আমার মনে হয় না।
এবার মমতার দিল্লি চলো, মোদী সাহেব গণসফরের পাল্টা মমতা দিল্লি সফর, চলতি মাসে রাজধানী যাবেন মুখ্যমন্ত্রী, বকেয়া আদায়ের লক্ষ্যে তার দিল্লি সফর। এই বারবার নাটকগুলো করেন মুখ্যমন্ত্রী, বারবার দিল্লি যাওয়া, কোটি কোটি টাকা খরচা করা, আপনার প্রাইভেট চার্টার্ড প্লেন, তার সাথে আপনার পুরো যে বাহিনী যায়, কিন্তু আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার মানুষ। প্রতি ইলেকশনের আগেই আপনি কেন্দ্রের বঞ্চনা বলেন, কিন্তু বাংলার যে বঞ্চনা আপনি করেছেন, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি 8,27,000 কোটি টাকার যে টাকা আপনাকে দেওয়া হয়েছে, যেটা ইউপিএ আমলে 2 লক্ষ কোটি টাকা ছিল, অনেকটা বেড়েছে নিশ্চয়ই, হিসেবেই বুঝতে পারছেন। বাংলার মানুষকে তার পরিষেবা না দিয়ে সেখান থেকে টাকাগুলোকে চুরি করে ইলেকশনের 8 মাস আগে আবার নাটক, আবার কেন্দ্রে যাবেন, কেন্দ্রের বঞ্চনা, আর লাভ নেই। বাংলার মানুষ ডিসাইড করে নিয়েছে, আপনি কেন বুঝতে পারছেন না? আপনি রিটায়ার্ড করুন, আপনার দলকে আমরা নিশ্চিহ্ন করতে চলেছি। 2024 বাংলার মানুষ সুশাসন চায়, আর বোমবাজি, আর অশ্রাব্য ভাষায় কথা বলা, আর গুন্ডাগার্দি, আর চাকরি চুরি, আর স্বাস্থ্য পরিষেবা নেই, আমরা এগুলো চাই না। আমরা মাথা উঁচু করে ভালোভাবে বাঁচতে চাই, শান্তিতে। আপনি যেতেই পারেন, কিন্তু এই নাটক আর চলবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জাত গণনা বা জনগণনার প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা জারি হয়েছে, কিন্তু এই জাত গণনার কি প্রয়োজন? কারণ ইতিমধ্যেই তৃণমূল ইতিমধ্যেই এই গোটা বিষয়টির মধ্যে রাজনীতি দেখছে। দেখুন, এই বিষয়টি এখন কেন্দ্রের এখনো আমাদের কাছে সূচনা সেইভাবে আসেনি। বিষয়টি হোক, পুরো ব্যাপারটাকে কিভাবে কি হবে, তার প্রস অ্যান্ড কনস সবকিছু ভেবে তারপরে আমার মনে হয় কমেন্ট করা উচিত। আর তৃণমূলের আলাদা করে কিছু বলার নেই, তারা প্রতিটা বিষয়ে রাজনীতি দেখে, তাদের কথা অতটা গুরুত্ব দেবার কোনো বিষয় নেই। ঠিক আছে, আরসিবির জয় 18 বছর পর, কিন্তু যে মর্মান্তিক ছবি দেখা গেল, যে সমর্থকদের অতি উল্লাসের ভিড়, বাইরে মৃত্যু মিছিল, তা সত্ত্বেও সূচি মেনে ঠিক সময় অনুষ্ঠান শেষ হলো, খোদ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলেন, ভিক্টরি প্যারেডও হলো, বাইরে তখন একাধিক সমর্থক স্ট্যাম্পেড হয়ে মৃত। এই ছবিটা খুব আনফর্চুনেট। আজকে কর্ণাটকের চিফ মিনিস্টার বলছেন কুম্ভ মেলাতেও তো, মহাকুম্ভেও তো মৃত্যু হয়েছে। কার সাথে কার তুলনা করছেন? আপনার যে কয়েক ঘন্টার ম্যাচে আপনার পুলিশ এবং আপনার সরকার, আপনাদের যে ব্যর্থতা এবং অক্ষমতা ঢাকার জন্য আপনি 1.5-2 মাস ধরে প্রায় 70 লক্ষ মানুষ যেখানে গেছে, আপনি তার কম্প্যারিজন করছেন। আপনার পুলিশের অক্ষমতা, ব্যর্থতা, সত্যি বাইরে মৃত্যু মিছিল চলছে, ভিতরে তখনও প্রোগ্রাম চলছে। খুবই আনফর্চুনেট। এবং এই ধরনের ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার কংগ্রেসের সরকার বরাবর নিজেদের যে গাফিলতি, সেগুলোকে রিয়েলাইজ না করে, অ্যাকসেপ্ট না করে, বরাবর অন্য কারুর ঘাড়ে সেটা ঠেলে দিতে সবসময়ই সেটা আমরা দেখেছি। এই কারণেই এই ধরনের পার্টিরা নিশ্চিহ্ন হয়ে গেছে। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে করোনার সংখ্যা আবার বাড়ছে, কোভিডের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় সরকার কিছুক্ষণ আগে একটা অ্যাডভাইজারি দিয়েছে যে কি কি করা উচিত, রাজ্যও বাড়ছে, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত। এবং কেন্দ্র সরকার, আপনি যেটা বললেন যে অলরেডি নোটিফিকেশন এসেছে, কিন্তু এটা অদ্ভুত ব্যাপার আমরা দেখি যে যখনই কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্যকে কিছু বিষয় অ্যালার্ট করার কথা বলেন, মমতা ব্যানার্জি সেটাকে সবসময়তে ছোট করে দেখেন বা গুরুত্ব দেন না। আপনি এর আগেও দেখেছেন, অপারেশন সিন্দুরের পরে প্রতিটা রাজ্য থেকে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা, পাকিস্তানি, তাদেরকে বের করার একটা নোটিফিকেশন এসেছিল, কোনো মুভমেন্ট হয়নি। কিন্তু যেদিনকে গৃহমন্ত্রী ল্যান্ড করলেন, সেদিনকে আমরা দেখলাম যে বিভিন্ন ধরপাকড় হলো। তার আগে কিন্তু কোনো মুভমেন্ট হয়নি।
এখানেও ঠিক কেন্দ্র সরকার বলছে, নোটিফিকেশন জারি করছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো অ্যাকশন নেই। এবং এর আগেও তো আমরা দেখেছি, ওই দিনগুলো কি বাংলার মানুষ ভুলে গেছেন? যখন তথ্য চেপে 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 না কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, মানুষকে অ্যালার্ট না করে মদের দোকান খুলে রেখে, ফুলের বাজার খুলে রেখে দিনের পর। তাই সরকারের ওপর ডিপেন্ড না করে সরকারকে তো ইনফ্রাস্ট্রাকচারাল ব্যবস্থা করতে হবে। কিন্তু আমরা তো সতর্ক হই, সাধারণ মানুষ তো আমরা সতর্ক হই। এরপরেও নিশ্চয়ই মমতা সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখবেন না। কোভিডের সময় যা হয়েছে, আজকে ধাপার মাঠে কেরোসিন দিয়ে আর পেট্রোল দিয়ে বডি পোড়ানো হয়েছে ঝোপে ঝাড়ে, নিশ্চয়ই এখন আবার করে সেই সরকারের উপর ভরসা রাখবেন না। তাই আমরা নিজেরা সতর্ক হই। পাঁশকুড়ায় দেখা গিয়েছিল নাবালককে চোর অপবাদ দেওয়া হয়েছিল, একজন সিভিক ভলান্টিয়ার অভিযুক্ত ছিল, এখনো পর্যন্ত সেক্ষেত্রে পুলিশের কোনো পদক্ষেপ দেখা যায়নি। সন্তোষপুরে দেখা গেল একটা ভাইরাল ভিডিও, যেখানে এক নাবালক উল্টো করে ঝুলিয়ে মারা হচ্ছে ইলেকট্রিক শক। সেই কারখানা মহেশতলায়, হ্যাঁ মহেশতলায়, এখনো পর্যন্ত সেই কারখানার মালিককেও পুলিশ খুঁজে পেল না, উল্টে সে 2 লক্ষ টাকা দাবি করেছে। খুব মানে একজন মা হিসেবে এই খবরগুলো শোনা আমাদের জন্য যে কি বেদনাদায়ক। একটি 14 বছরের ছেলে, তাকে উল্টো করে ঝুলিয়ে, খালি গা ছেলেটির, তাকে কারেন্ট দেওয়া হচ্ছে। সে একটি মহেশতলার, ডায়মন্ড হারবার আমাদের সাংগঠনিক জেলার মহেশতলার জিন্সের ফ্যাক্টরিতে সে কাজ করে। তার তো স্কুলে থাকার কথা ছিল। শ্রমমন্ত্রী মলয় ঘটক মহাশয়, আপনি এগুলো দেখেন না? ডক্টর শশী পাঁজা, আপনি তো শিশু কল্যাণ মন্ত্রী। একটা 14 বছরের বাচ্চা, তাও আবার মাইনরিটি সম্প্রদায়ের, মুসলমান, বাড়ি থেকে উত্তরবঙ্গ থেকে টেনে নিয়ে এসে তাকে কাজে লাগানো হয়েছে। এবং সে একা নয়, সেই ফ্যাক্টরিতে আরো বহু এই ধরনের বাচ্চা ছেলেরা কাজ করছে। অ্যাসিড নিয়ে ওই জিন্সের ফ্যাক্টরিতে কাজ হচ্ছে। সেখানকার পুলিশ, সেখানকার প্রশাসন এগুলো নজর দেয় না? নাকি মাসের শেষে ওই জিন্সের ফ্যাক্টরি থেকে শুধু তোলা আদায় করলেই আপনার দায়িত্ব শেষ, আর সেই তোলা থেকে পার্সেন্টে চলে যাবে কালীঘাটে? যাচ্ছে তাই অবস্থায় দাঁড়িয়েছে। এখনো ছেলেটিকে খুঁজে পাওয়া যায়নি। সে বেঁচে আছে না সে তাকে মেরে দিয়েছে পুলিশ জানে না। পুলিশ 2জনকে অ্যারেস্ট করেছে, তারা মেন অ্যাকিউজড নয়। জিন্সের ফ্যাক্টরির যে মালিক সে পলাতক। কি হবে এরপরে? এরপরে সেখানকার সাংসদ বা সেখানকার বিধায়ক বা সেখানকার স্থানীয় তৃণমূলের নেতার হাত ধরে টাকা দিয়ে সে ছুট পেয়ে যাবে। এটাই তো হয়ে আসছে। কোন জায়গাতে শাস্তি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ধর্ষণ হলে মিউচুয়াল করে নাও, ধর্ষকের সাথে মিউচুয়াল